এবার একটু বসো মা, তোমার শরীর অতিশয় দুর্বল, বিশ্রাম নিয়ে যা যা ঘটেছে সব খুলে বলো আমাকে। আমার দাদা শ্বশুরের বাড়ি দার্জিলিং ডাকদহতে। চা বাগানে ঘেরা মনোরম গ্রাম্য পরিবেশে আমাদের দিনগুলো ভালোই কাটছিল। একদিন কাজের মেয়ে চম্পার সাথে ওদের বস্তিতে ঘুরতে গেলাম। গ্রামবাসীদের সে চমৎকার ব্যবহার আর সে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আমায় ভীষণ আকর্ষণ করেছিল। প্রত্যেক দিন সকালে চম্পা এসে আমায় বেড়াতে নিয়ে যেত। পাহাড়ে তো দুপুরটাই বিকেল, তারপরেই তো ঝুপ করে সন্ধে নেমে যায়। একদিন আমার স্বামী জরুরি কাজ নিয়ে কার্শিয়াং গিয়েছিলেন। আমি একাই সন্ধ্যের মুখে ওই পাহাড়ের নির্জন পথে হাঁটতে বেরোলাম। চম্পা তখন রাতের রান্নায় ব্যস্ত। আসলে ও তো রোজ সন্ধ্যার সময় রান্নার কাজ সবকিছু মিটিয়ে নিজেদের বস্তিতে চলে যেত, তাই জন্য। সে যাই হোক, পাহাড়ের ধাপে ধাপে চা বাগান, চারপাশে সবুজ নিবিড়, সেই সবুজ নিবিড় অরণ্যে ঘেরা চড়াই উতরায় আলো আধারের মধ্যে দিয়ে আমার হাঁটতে না বেশ ভালো লাগছিল। চারদিকটা তখন নিঝুম নিস্তব্ধ। হাঁটতে হাঁটতে দূরে পাইন বনের দিকে চোখ গেল। দেখলাম একটা রাতচরা পাখির ডানা মেলে গাছগাছালির মাথা ছুঁয়ে খিকি শব্দ করে উড়ে যাচ্ছে। অত দূর থেকেও পাখিটার ওই ডানা ঝাপটানোর শব্দটা আমি স্পষ্ট শুনতে পেলাম। দেখে মনে হলো পাইন বনটা যেন হঠাৎ আমার খুব কাছে চলে এসেছে। ভাবলাম স্বপ্ন দেখছি বুঝি। নিজের গায়ে একবার চিমটি কেটে পরখ করেও দেখলাম পাইন বনটা আমার কাছে নয়, আমি যেন কেমন ঘরের ভিতর পাইন বনের কাছে চলে এসেছি। কিন্তু পরক্ষণেই আমার মনে হলো, না না, এই পাইন বনের দূরত্ব তো অনেকটা, এতখানি পথ আমি কি করে পেরিয়ে এলাম? এ যে অসম্ভব। তবে কি কেউ আমাকে এত দূরে নিয়ে এলো? কিন্তু তাই বা কি করে সম্ভব হবে? আমি তো বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম, অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছিলাম না। কথাগুলো ভাবতে ভাবতে আমি কেমন যেন অন্য জগতে চলে গিয়েছিলাম। হঠাৎই একটা খচখচ করে আওয়াজ হলো। আমি হুঁশ ফিরে পেলাম। দেখলাম পাখিটা ডানা ঝাপড়ে উড়ে যাচ্ছে। কিন্তু তারপর কি যে হলো, চারপাশটা আচমকা একরাশ কুয়াশায় কেমন ঢেকে গেল। আমিও আর পাখিটাকে দেখতে পেলাম না, অথচ তার ওই কর্কশ্বর তখনও আমার কানে আসছিল। মুহূর্তের মধ্যেই সেই স্বর পাল্টে তা পরিণত হলো তীব্র এক আত্মচিৎকারে। মনে হলো কেউ যেন ওই পাখিটার গলাটা টিপে ধরেছে আর সে বাঁচার জন্য ছটফট করছে। আমি তক্ষুনি আমি ছুটে গেলাম সেদিকে। আমি ছুটতে গেলাম, আপনা থেকেই তখন কুয়াশার চাদরটা সরে গেল। তারপর যে দৃশ্যটা দেখতে পেলাম তাতে আমার বুকের রক্তটাই ক্ষীণ হয়ে গেল। দেখলাম একটা কালো জোব্বা পরা দীর্ঘকায় লোক পাখিটার গলা এক মুচড়ে ছিঁড়ে নিয়ে কচকচ করে চিবিয়ে খেতে থাকলো। কে কোথায় আছো? ও যে আমাকে ধরে নিয়ে যেতে এসেছে, আমাকে মারতে চায়। চারপাশের নিস্তব্ধতা বেইফান হয়ে গেল বিকট অট্টহাসিতে। আমি লোকটার উদ্দেশ্যে গালিগালাজ করতে লোকটা প্রথমে ধন্য গেল, তবে তারপরে আমার দিকে অন্যদৃষ্টিতে তাকিয়ে ওই রক্তমাখা লাল সাদা দাঁতগুলো বের করে হেসে পরিষ্কার বাংলায় বলল,
তুই টাকদার চৌধুরী বাড়ির একমাত্র উত্তরাধিকারী মহিম চৌধুরীর স্ত্রী, তাই না? এই অঞ্চলে নতুন কেউ এলেই তো আমার কাছে খবর চলে আসে। দুদিনের জন্য বেড়াতে এসে একেবারে সোজা আমার আস্তানায় চলে এসেছো দেখছি। ঘটনাটা দেখে ফেলেছো তাহলে? আর কি কি দেখেছো শুনি। কৌতূহল ভালো, তবে অতিরিক্ত কৌতূহল কিন্তু ভালো না, বুঝতে পারলে? পাখিটার ওই মর্মান্তিক মৃত্যু দেখে আমার শরীর খারাপ লাগছিল। আমি লোকটার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলেই যাচ্ছিলাম, কিন্তু ওই ভয়ঙ্কর দর্শন লোকটা হঠাৎ করেই আমার পথ আটকে দাঁড়ালো। একদম কাছ থেকে দেখে বুঝলাম লোকটাকে দেখতে পুরো পাক্কা শয়তান জিনের মতো। মিশমিশে কালো গায়ের রং, মোটা লোমশ ভ্রু, জবা ফুলের মতো টকটকে লাল আয়তকার জ্বলন্ত চোখ, ঠোঁট দুটো ভারী মোটা আর ছকছকে ধারালো দাঁতের সারি। ওই নেকড়ের মতো দুটো ধারালো সলন্ত উঁকি মারছে। ওর মুখের দুপাশ থেকে লাল টুকটুক রক্তমাখা জিভটা বের করে সে বাঁকা হাসি দিচ্ছে। বাবরি কালো চুল জব্বার উপর দিয়ে পিঠ পর্যন্ত নেমে গেছে। কাকানে মাখরি গলার শয়তানের মুখ আঁকা গোল তাবিজের মালা হঠাৎই ওর মুখের আদলে কেমন একটা পরিবর্তন ঘটে গেল। চোখ মুখ যেন নেকড়ের মতো হিংস্র। আমি যে বাড়িতে নেই চম্পা সেটা ওদিকে টের পেয়েছিল। আমাকে খুঁজতে খুঁজতে সে পাইনবরের কাছে চলে এলো, আর লোকটা চম্পাকে দেখে খানিকক্ষণ বৃদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চম্পা ভয়ে কাঁদতে কাঁদতে অনুয় বিনয় করে বলল, बीबी जी को अकेला छोड़ दीजिए बाबू साहब, उसकी कोई गलती नहीं है। कृपया उसे चोट मत पहुंचाइए बाबू साहब। তবে লোকটা চম্পার কোনো কথাই গ্রাহ্য করলো না। এরপর শয়তানটা আমার হাত ধরে হেঁচকা টান মেরে রাগী গলায় হিন্দি বাংলা মিলিয়ে মিশিয়ে বলল, একবার যখন আমার ঠিকানায় এসে পড়েছিস, তোর মুক্তি নাই। तू जहां जाएगी मेरे परछाई तेरे साथ चलेगी, तुझे कोई नहीं बचाएगा, तेरी मौत तेरे सामने खड़ा है। কথাগুলো বলতে বলতেই বিশ্রী হাসিতে ফেটে পড়ল ওই অদ্ভুত বিকট দর্শন লোকটা। চম্পার অনেক অনুরোধ উপরোধের পর লোকটা আমাকে তখনকার মতো ছেড়ে দিল বটে, কিন্তু ওখান থেকে চলে যাওয়ার মুহূর্তেই পিছন থেকে আবার এক প্রস্তুত বিকট হাসি হাসতে হাসতে পাইনবনের ভিতর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। ওদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু চম্পা কিছুতেই আমাকে একা রেখে বস্তিতে যেতে চাইল না। আমাকে বারবার সাবধান করে বলল, वो बहुत खतरनाक आदमी है बीबी जी, और वो बहुत खतरनाक आदमी है। अब से आप कहीं भी अकेले नहीं जाएंगी। রাতে আমার স্বামী বাড়ি এলে ঘটনাটা খুলে বলে ওকেও সাবধান করে দিল। ওই দিন থেকেই আমার সঙ্গে না এরকম সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। দিনে রাতে সব সময় যেন দুটো রাগী লাল চোখ আমাকে তাড়া করে বেড়ায়। আমার এই দুর্দশা দেখে না চম্পা একদিন আমার স্বামীকে পরামর্শ দিয়ে বলল, भाई, आपको अपनी भाभी के साथ जल्दी से कलकत्ता लौट जाना चाहिए। यहाँ रहना आपके लिए सुविधाजनक नहीं होगा, बल्कि यहाँ आपके लिए कई खतरे इंतजार कर रहे हैं। यहाँ रहना उचित नहीं होगा। ওদিন থেকেই আমি একা ঘরে থাকলে ওই অদ্ভুত দর্শন লোকটার ওই কুৎসিত বিকট হাসির শব্দ শুনতে পাই। কে কে কোথায় আছো? ও যে আমাকে ধরে নিয়ে যেতে এসেছে, আমাকে মারতে চায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে নন্দিনীর চোখ মুখ ভয়ে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। বাইরে সন্ধে ঘনিয়ে এসেছিল। খোলা জানালা দিয়ে কিছু দেখে নন্দিনী ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, এই যে, না না, ওই যে ঠাকুরমশাই, ওই যে লোকটা
এখানে এখানেও চলে এসেছে ওই লোকটা। আমাকে বাঁচতে দেবে না ঠাকুর মশাই, আমাকে বাঁচতে দেবে না, ও আমাকে বাঁচতে দেবে না। আমি ধ্যানযোগের দ্বারা যতটুকু অবগত হয়েছি তাতে বর্তমানে নন্দিনীর পদে পদে বিপদের সম্ভাবনা প্রবল। বৌমার চারপাশে একটা ভয়ঙ্কর কালো ছায়াকে বিচরণ করতে দেখেছি। সে তার আজ্ঞাবাহী দাস, যে বৌমাকে বশে এনে গ্রাস করতে চায়। এ পৈশাচিক সত্তা ইচ্ছেমতো সূক্ষ্ম দেহ ধারণ করে সর্বত্র বিচরণ করতে পারে। সে অসীম ক্ষমতার অধিকারী। তাকদেহের পাইন বনের যে ঘটনার কথা বৌমা আমায় বলেছেন, তা কেবল তার সাথেই ঘটেনি, ইতিপূর্বে আরও অনেকের সাথেই ঘটে গেছে। এরা সকলেই বিবাহিতা নারী। এ মারতে চায়, কেন ধরে নিয়ে যাবে? সেই ইতানি কথা জিজ্ঞেস করেও কোনো উত্তর পাওয়া যায়নি ঠাকুর মশাই। এত উতালা হইও না রিপেন, তুমি নিশ্চিন্তে ঘরে যাও। ভোরবেলায় আমায় ডেকে নিও, আমি প্রস্তুত থাকব। বৌমার ওপর একটা কালো ছায়া ভর করেছে। সেই ইচ্ছে মতো তাকে চালনা করে ওকে যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে পারে। আমি বৌমাকে আপাতত কয়েকদিনের জন্য বেঁধে দিচ্ছি। প্রত্যহ সকাল বা সন্ধ্যায় স্নান করে দেবালয়ে বসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ দেহে 3 বার এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটি পাঠ করে 5 বার বুকে ফুঁ দিও মা, তাহলে পরবর্তী 24 ঘণ্টা তুমি সুরক্ষিত থাকবে। নন্দিনীর গাত্রবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। ওর কোনো ক্ষতি আর কেউ করতে পারবে না। বৌমার জন্মলগ্নে তিথি, নক্ষত্র, গ্রহের অবস্থান সম্পর্কে অবিলম্বে অবহিত হওয়া বিশেষ প্রয়োজন। আমি সময় মতো গণনা করে দেখে তোমাকে খবর দেব। যাগ্গে, সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। যাও, বৌমাকে সাবধানে বাড়ি নিয়ে যাও। একটু মিষ্টি মুখ করো হে তোমরা। আমি ততক্ষণে পুঞ্জিকার সময় সারণীর সাথে নন্দিনীর জন্মসালটা মিলিয়ে দেখি। তুমি নিশ্চিন্তে ঘরে যাও, কাল ভোরে এসে আমায় ডেকে নিও, আমি প্রস্তুত থাকব। সবটা শুনে রিপেনবাবু খানিকটা স্বস্তি পেলেন। বৌমার ওপর একটা কালো ছায়া ভর করেছে। সেই ইচ্ছে মতো তাকে চালনা করে ওকে যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে পারে। তবে সূক্ষ্ম দেহ ধারণ করতে সক্ষম হলেও নন্দিনীকে তার ইচ্ছের বিরুদ্ধে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবার অলৌকিক ক্ষমতা তার নেই। তবে অন্ধকার নামলেই সেই ছায়া ওর উপর ভর করে ওকে বশে আনার চেষ্টা করবে। তখন একটা বিশেষ ক্রিয়া করতে পারলেই নিশ্চিন্ত থাকা যাবে। দিনক্ষণ দেখে সাধনায় বসব, দুশ্চিন্তা করো না। সবাইকে নাশ করব, ওদের রক্ত পান করে আমি হব এই জগতের একমাত্র ছত্র অধিপতি। আমি হব অন্ধকারের দেবতা। আমি সর্বজ্ঞ সর্বশক্তিমান। আমার নাম দুনিয়া থাকবে আমার হাতের মুঠোয়।
আপনি কি করে অসাধ্য সাধন করলেন ঠাকুর মশাই? তোমরা তো জানোই আমি সৎ সাধক হিসেবে সাধনায় সিদ্ধি লাভ করেছি, মায়ের কৃপাদৃষ্টি থেকে কখনো বঞ্চিত হইনি। তাছাড়া মধুসুন্দরী দেবী আমার সাধনায় সন্তুষ্ট হয়ে কিছু অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন। গুপ্ততন্ত্র, গুহ্য সাধনা, সাধ সাধনা, পিশাক সাধনা, সব সাধনা পিশাক সাধনা, কোনো কিছুই আমার অজানা নয়। প্রয়োজন মতো সঠিক সময়ে তা প্রয়োগ করি মাত্র। এক্ষেত্রে সাধনায় বসে আমি প্রথমে শিব স্তোত্র পাঠ করে নিজের চারপাশে ধ্যানের গোলক বন্ধন করতে সক্ষম হয়েছিলাম। ডাকিনী যোগিনী আহ্বান করে তাদের দিয়ে গুপ্ত কক্ষে বন্দিনী নন্দিনীকে দেবী কবচ ধারণ করাতে কোনো সমস্যা বা বাধার সম্মুখীন হতে হয়নি। বাকি বন্দিনীদের কানেও ওরাই আত্মরক্ষার বীজ মন্ত্র দিয়ে এসেছিল। আসলে আমাকে আকৃষ্ট করার সময় আমার শরীরে থাকা ত্রিমুখী রুদ্রাক্ষের স্পর্শে ধ্বংস হয়ে যায়। অপরদিকে নন্দিনীর ধারণ করা দেবী কবচের প্রভাবে শয়তানের শক্তি লোপ পেয়েছিল। এরপর খুশির বন্যা বয়ে গেল মহিমেদের দাদার বাড়িতে।